প্রাকৃতিক ভূগোলে আজকের ক্লাসে আমরা যে বিষয়ে টপিক ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে বৃষ্টিপাত। শুধু বৃষ্টিপাত বলে নয়, এর সঙ্গে আমরা একটু জলচক্র, মেঘ বা এই সম্পর্কে যে টপিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করে নেব। প্রথমেই বৃষ্টিপাত যে সিস্টেম বা যে তন্ত্রের অন্তর্গত সেটা প্রত্যেকে একটু হেডিং করে নাও, জলচক্র বলে বা যেটাকে ওয়াটার সাইকেল বলি। এই জলচক্র সম্পর্কে মোটামুটি প্রত্যেকের কম বেশি আইডিয়া রয়েছে ছোটবেলা থেকে। এই জলচক্র বলতে কি বুঝি? জলচক্রের তিনটে পদ্ধতি সম্পন্ন হয়। তিনটে পদ্ধতি সম্পর্কে মানে তিনটে পদ্ধতির মাধ্যমে আহ, জল বা কোনো তরলের তিনটে দশার পরিবর্তন ঘটে। আমরা তিনটে দশা কি কি জানি, তিনটে কি কি হয়? তিনটে অবস্থা হচ্ছে গ্যাস, তারপরে হচ্ছে তরল, তরল আর একটা হচ্ছে কঠিন। ওকে, এই তিনটে কিন্তু চেঞ্জ হচ্ছে কার ক্ষেত্রে? জলের ক্ষেত্রে। তাহলে জল যখন জল আকারে থাকে সেটাকে আমরা তরল বলি। কঠিন কি? জলের কঠিন ফর্ম হচ্ছে বরফ, আর গ্যাসীয় ফর্ম হচ্ছে জলীয় বাষ্প। ওকে, গ্যাসীয় ফর্ম হচ্ছে জলীয় বাষ্প। তাহলে এই তিনটে দশা পরিবর্তন হচ্ছে তিনটে বিশেষ প্রক্রিয়ার দ্বারা। তিনটে বিশেষ প্রক্রিয়া কি কি বলা উচিত? ফার্স্ট পদ্ধতি হচ্ছে বাষ্পীভবন। হ্যাঁ কি না? ফার্স্ট পদ্ধতি হচ্ছে বাষ্পীভবন, ইংলিশে বলতে পারি ইভাপোরেশন। তাহলে এখানে কি হয়? এখানে তরল পদার্থ থেকে গ্যাসে কনভার্ট হয়। হ্যাঁ কি না? তাহলে এই পদ্ধতিতে কি হচ্ছে? এই পদ্ধতিতে তরল থেকে গ্যাস হচ্ছে। হ্যাঁ কি না? তরল থেকে গ্যাস হচ্ছে। তাহলে এটা কোন সময় সম্পন্ন হয়? এটা কোন সময় সম্পন্ন হয়? এটা অলওয়েজ চলতে থাকে। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাষ্পীভবনের হার বৃদ্ধি পায়। তাহলে যে কোনো জলাশয় বা সাগর মহাসাগর থেকে অলওয়েজ সূর্যের তাপে জল বাষ্পীত হয়ে ওপরে উঠছে। এই ওপরে ওঠার পরের পদ্ধতি কি হয় বলা যাবে? ওপরে ওঠার পরের পদ্ধতি কি হয় বলতে পারবে? ওপরে ওঠার ঘনীভবন। 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 স্যার ঘনীভবন। এই ঘনীভবনকে ইংলিশে কি বলা হয়? বলা হয় কনডেনসেশন। এই ঘনীভবন কি হয়? জলীয় বাষ্পপূর্ণ শীতল বায়ু যখন শিশিরাঙ্কে পৌঁছায় তখন এটা কি হয়? জলীয় বাষ্পটা কিসে পরিণত হয়? জলীয় বাষ্পটা আবার তরলে পরিণত হয়। ওকে, আচ্ছা, জল লেখা ঠিক নয়, লিখে নাও তরল, সরি সরি এক্সট্রিমলি সরি, গ্যাস থেকে তরল, গ্যাস থেকে তরল, মনে থাকবে। তাহলে এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ। এর পরে কোনো কোনো ক্ষেত্রে কি হয়? কোনো কোনো ক্ষেত্রে কি হয়, যখন এই ঘনীভবনটা যদি কোনো হিমাঙ্কের নিচে নেমে যায় তখন এটা কিসে পরিণত হতে পারে? কঠিনে পরিণত হয়। হ্যাঁ কি না? এইবার এই তরলে পরিণত হোক বা কঠিনে পরিণত হোক, এই যে উৎপন্ন জলীয় বাষ্প তরলে পরিণত হলে জল, কঠিনে পরিণত হলে তুষার বা বরফে পরিণত হওয়ার পর কি হয়? জলচক্র সম্পন্নের জন্য অধঃক্ষেপণ ঘটে। ওকে, অধঃক্ষেপণকে ইংলিশে কি বলা হয়? প্রেসিপিটেশন। আমি আর লেখাচ্ছি না, অধঃক্ষেপণ ঘটে। তাহলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভবনের পরে যে জলকণা বা তুষারকণা সৃষ্টি হয় তার মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে যখন পড়ে তখন তাকে বলা হয় অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। হচ্ছে এই অধঃক্ষেপণ হচ্ছে মোটামুটি দু ধরনের হয়। একটা হচ্ছে কঠিন আকারে, একটা তরল আকারে। মোটামুটি টপিকটা একটু হলেও বোঝা গেছে। খুব মানে থিওরিটিক্যাল, এখানে এখনো এমসিকিউ বা প্রয়োজনীয় তেমন কিছু আমি বলছি না। এরপরে আমি ডিটেলসে আলোচনা করব যে কিভাবে কি হচ্ছে। ওকে, তাহলে ছোট্ট করে একটা হেডিং করো, এইটুকুর মধ্যে হলেই হবে। ছোট করে হেডিং করে নাও যে তরল, জাস্ট এইটুকু লিখে নাও যে অধঃক্ষেপণ বলে, অধঃক্ষেপণ বলে, অধঃক্ষেপণ যাকে ইংলিশে বলা হয় প্রেসিপিটেশন। অধঃক্ষেপণ যাকে ইংলিশে বলা হয় প্রেসিপিটেশন হচ্ছে। এই অধঃক্ষেপণ হচ্ছে কোন কোন মানে কি কি অধঃক্ষেপণ হতে পারে লিখে নাও। তরল রূপে, তরল রূপে, আর নেক্সট নোট ডাউন করবে কঠিন রূপে। তরল রূপে আর হচ্ছে কঠিন রূপে। তরল রূপে আর কঠিন রূপে। তরল রূপে কি অধঃক্ষেপিত হতে পারে তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। কি কি হতে পারে? একটা হচ্ছে রেন, যেটাকে আমরা বৃষ্টিপাত বলি, আমি ইংলিশ লিখে রাখছি রেন। আর একটা কি বলতো? আর একটা হচ্ছে ড্রিজল। এই ড্রিজল কথার অর্থ কেউ বলতে পারে? বাংলা অবশ্যই লেখাবো আমি। এই ড্রিজল কথার অর্থ কি কারো কোনো আইডিয়া আছে? রেন মানে বৃষ্টিপাত, আমরা প্রত্যেকেই জানি যে জলীয় বাষ্পপূর্ণ। জি জি।
রজত কি বললে আগে বলো, ডিজেল মানে? শিশির। শিশির না, ডিজেল মানে হচ্ছে, শিলাবৃষ্টি। না না, শিলাবৃষ্টি না, শিলাবৃষ্টি মানে হেল স্টর্ম। আর শিলাবৃষ্টি কথাটা কেন বললে? শিলাটা কি হয়? বরফ। বরফ মানে তো এটা কঠিন রূপে পড়বে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা লিখে রাখো, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ওকে, গুঁড়ি গুঁড়ি তো বৃষ্টি। মানে যেটা ওই নিম্নচাপের সময় হয়। না না না, সেটা একদমই না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর এমনি বৃষ্টির পার্থক্য কি, ভালো করে শুনবে। বৃষ্টিপাত বলতে, আমি যখন মেঘ আলোচনা করবো, মেঘের সময় বলবো যে মেঘের তো প্রত্যেকটা বিভিন্ন স্তর রয়েছে, উচ্চতা রয়েছে, মেঘের বিভিন্ন স্তরের ব্যাপার স্যাপার রয়েছে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে মনে রাখার ব্যাপার, যে বৃষ্টি পড়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একদম নিচে নেমে আসছে ডাইরেক্ট। যে ক্ষেত্রে যে কণা, এটা কোনো জলের কণা আছে তো, জাস্ট এখানে লিখে রাখো, কণার ব্যাস, কণার ব্যাস 2 mm বা তার বেশি। ওকে, যেটাকে আমরা জল হিসাবে ফিল করতে পারি। আর যার কণার ব্যাস 0.5 mm এর কম, ওকে, 0.5 mm এর কম যদি কোনো কণার ব্যাস হয়, মানে জলীয় কণার বা জলের কণার ব্যাস, সেটাকে আমরা মনে হচ্ছে গুড়ি গুড়ি পড়ছে, মানে জাস্ট একটা খুব সে স্প্রে করলে যেমন আসে, সেই রকম যদি হয়, তাকে আমরা গুড ড্রিজেল বলি। মোটামুটি এটা মধ্য বা উচ্চ মেঘের যে স্তর, সেখান থেকে যদি এটা পড়ে, তখনই অনেকটা পথ অতিক্রম করে আসতে এর কণার ব্যাসটা আস্তে 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 কমতে থাকে, যার দরুন এরকম বৃষ্টিপাতের সৃষ্টি হয়। হয়েছে। এবার কঠিন রূপে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে শিলাবৃষ্টি, যেটা তোমরা বললে। শিলাবৃষ্টিকে ইংলিশে কি বলা হয়? শিলাবৃষ্টিকে ইংলিশে বলা হচ্ছে হেলস্টর্ম। ওকে, শিলাবৃষ্টিকে ইংলিশে বলা হচ্ছে হেলস্টর্ম। তারপরে কঠিন রূপে আর অদক্ষেপণের দ্বিতীয় পদ্ধতি হলো তুষারপাত। দ্বিতীয় পদ্ধতি হলো তুষারপাত। তৃতীয় পদ্ধতি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় বরফপত্র। এটা যে ডাব্লিউবিসিএস একবার কোশ্চেন এসেছিল, বরফপত্র এর ইংলিশটাকে বলা হয় স্লিট। এস স্নোফল। এল ডবল টি, না, স্নোফল মানে কিন্তু তুষারপাত, এটা হচ্ছে স্লিট। হচ্ছে। তাহলে এই বরফপত্র বলতে আমরা কি বুঝি? এই বরফপত্র সম্বন্ধে কি কি আইডিয়া করা যায়, ভালো করে শুনবে। যখন ভূপৃষ্ঠের কাছাকাছি, যখন ভূপৃষ্ঠের কাছাকাছি অনেক সময় শীতল মেঘের বা অনেক সময় শীতল মেঘের বা আহ, মানে কি বলবো, মানে একটা শীতল মেঘের তার ঠিক ওপরে যদি উষ্ণ মেঘ অবস্থান করে, তাহলে দুটো টাইপের একটা স্তর হলো, একটা শীতল মেঘের স্তর, তার ঠিক ওপরে উষ্ণ মেঘের স্তর। তখন একটা ওই মানে উষ্ণ আর শীতলের এই তারতম্যের দরুন নিচের অবস্থায়, মানে নিচের স্তরে একটা বরফের প্লেট, ওপরে জলীয় একটা কণা, এর দ্বারা একটা এরকম মানে কি বলবো, মানে একটা সেই প্লেট সদৃশ্য হিসাবে যদি কোনো তুষার কণা মাটিতে মানে পতিত হয়, তখন তাকে স্লিট বলি। হ্যাঁ কি না? তখন তাকে স্লিট বলা হয়। আরেকটু ভাবে ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বিশেষ বিশেষ কন্ডিশনে সৃষ্টি হয়। বিশেষ বিশেষ কন্ডিশন মানে কি? যদি আহ, তুষার পড়ার পরিস্থিতি হিমাঙ্কের নিচে, কিন্তু যে মেঘের স্তর রয়েছে, মেঘের দুটো স্তর রয়েছে, একটা উষ্ণ মেঘ, একটা শীতল মেঘ। তাতে কি হয়, নিচের যে উষ্ণ মানে মানে নিচের যে শীতল মেঘ, সেটা বরফে পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু ওপরেরটা তখনও জল হিসাবে থাকছে। এরা জোটবদ্ধ বা একত্রিত হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র তুষার কণা, যার নিচের অংশটা কঠিন, ওপরের অংশটা তরল, এইভাবে যদি অধক্ষেপিত হয়, তখন তাকে স্লিট বলে। ওকে, হ্যাঁ কি না? এরপরে এখনো শেষ হয়নি, এর পরেরটা প্রত্যেকেই জানি কম বেশি, নোট ডাউন করো। এর পরের পদ্ধতি হচ্ছে শিশির পাত। শিশির পাত, ভালো করে শুনবে। এই শিশির পাত, এটাকে কিন্তু মানে অনেকেই এটাকে তরল রূপে পড়ার কথা বলে, কিন্তু যেহেতু এর মধ্যে কি বলবো, মানে জলীয় বাষ্প বা এটার ঘনত্বটা তুলনামূলক ধূলিকণার পরিমাণটা বেশি থাকে, তাই এটা হচ্ছে আমাদের কঠিন রূপে পতিত হিসাবেই আমরা রাখতে পারি, যাকে ইংলিশে ডিউ ফল বলা হয়। হচ্ছে। চলো, এরপরে লাস্ট একটা কোশ্চেন রেলের এনটিভিসিতে এসেছিল, সেটা হচ্ছে গ্লেজ। এর বেঙ্গলি আমার খেয়াল নেই, গয়লয় একার বর্গের জয় আমি লিখছি, যাকে ইংলিশে GLAZD বলে। এই গ্লেজ কি? এই গ্লেজ কোশ্চেন এসেছিল, লিখে রাখো, আমার লেখার জায়গা নেই, যে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে
লিখে নাও, শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে যখন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে যখন উষ্ণতা 0 ডিগ্রির কম হয়ে যায়, তখন যদি বৃষ্টিপাত ঘটে, লিখে নাও, তখন যদি বৃষ্টিপাত ঘটে, তখন বৃষ্টির কণাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণায় পরিণত হয়ে পতিত হয়। ওকে, একে গ্লেজ বলা হয়। লেখা হয়েছে? রেসপন্স করো। স্যার আরেকবার বলুন। স্যার আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে লেখো যে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণতা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কম হয়ে যায়, তখন বৃষ্টিপাতের সময় বৃষ্টি কণাগুলি ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে বরফে পরিণত হয়। হচ্ছে এই 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 ঘটনাকে গ্লেজ বলা হয়, বা এই যে আস্তরণ একটা পড়ে, একে গ্লেজ বলা হয়। ওকে, এর বেঙ্গলটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। হচ্ছে, চলো দেখো, এরপরে আজকের আমাদের আলোচ্য টপিক সেটা হচ্ছে বৃষ্টি বা রেন। তো হেডিং করো প্রত্যেকে, ছোট টপিক আজকের, লিখে নাও বৃষ্টিপাত। পরে মেঘ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে মেঘের অনেক কিছু টপিক রয়েছে, কোন মেঘে কী রকম কী ব্যাপার হয়। তো বৃষ্টিপাত, দেখো বৃষ্টিপাত সম্বন্ধে কম বেশি আইডিয়া তোমাদের রয়েছে, কিন্তু আমাদের আজকের টপিক একটু ডেপলি আমি আলোচনা করব, যেখানে বৃষ্টিপাত কাকে বলে আমরা আলোচনা করলাম। যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়, এবং সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূপৃষ্ঠে একত্রিত হয়ে পতিত হয়, তাকেই আমরা বৃষ্টিপাত বলি। এই বৃষ্টিপাত সম্পর্কিত দুটো তত্ত্ব আছে। এই দুটো তত্ত্ব ডেসক্রিপটিভ ওয়েতে না পড়লেও দুটো তত্ত্বের নাম জানতে হয়, কারণ এটা ডেলের এনটিপিসিতে ছিল যে বৃষ্টিপাত সম্পর্কিত নিচের কোন তত্ত্বটি গ্রহণযোগ্য। ঠিক আছে, বিভিন্ন তত্ত্বের নাম দেওয়া থাকে, তার মধ্যে দুটো তত্ত্ব নোট ডাউন করবে, খুব ইম্পর্টেন্ট। প্রথম তত্ত্বের নাম লেখো সংঘর্ষ সম্মিলন তত্ত্ব। সংঘর্ষ সম্মিলন তত্ত্ব, সম্মিলন তত্ত্ব। ওকে, ইংলিশে কি বলা হয়? কলিশন কোলেন্স থিওরি। ঠিক আছে, অস্ট্রেলিয়ার এর উদ্ভাবক হচ্ছে অস্ট্রেলিয়ার আবহবিজ্ঞানী ইজি বোভেন। একটু জিকের মতো লিখিয়ে রাখি, মনে রাখার দরকার নেই, ইজি বোভেন। ওকে, একটু টপিকটা কি আছে এটা একটু বলে দেওয়া দরকার। তারপরে আরেকটা তো লিখে রাখো, সেটা হচ্ছে আইস ক্রিস্টাল থিওরি, বাংলায় বলা হয় হিমোকেলাস তত্ত্ব। আইস ক্রিস্টাল থিওরি বা হিমোকেলাস তত্ত্ব। এই তত্ত্বের জনককে? এই তত্ত্বের জনক হচ্ছে জার্মান আবহবিজ্ঞানী ফিন্ডেসেন। ওকে, ভালো করে শুনে নাও যে এই তত্ত্বের ব্যাপারটা কি, এই যে সংঘর্ষ সম্মেলন তত্ত্বটা কি, ভালো করে বুঝবে। দেখ, বলেছে যেসব মেঘ থেকে বৃষ্টিপাত হওয়া উচিত সেই সব মেঘের হিমাঙ্ক অলওয়েজ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে থাকে। হ্যাঁ, ঠিক কিনা? 0 ডিগ্রি কমে গেলে সেটা বরফ হয়ে যাওয়া উচিত, তাহলে 0 ডিগ্রির ওপরে থাকে। এই রকম বিভিন্ন মেঘ পরস্পর যখন কাছাকাছি আসে, এরা সম্মিলিত হয়ে বড় আকার ধারণ করে। ওকে, এবার উনি না জলকণাকে, যে জলের যে কণা, এই জলকণাকে যে একটু সায়েন্টিফিক্যালি জলটাকে ভালো করে শুনবে, H+ আর OH এ বিশ্লিষ্ট হওয়ার কথা বলেছে, যেটা আমরা বিভিন্ন জায়গায় পড়ি। তাহলে এই জলের H+OH- এ বিশ্লিষ্ট হওয়া মানে কি? বলেছে যে কোনো জলের কণার একটা পজিটিভ মেরু থাকে, একটা নেগেটিভ মেরু থাকে। সায়েন্টিফিক্যালি সেটা কারেক্ট। বলছে পজিটিভ মেরু আর নেগেটিভ মেরুগুলি পরস্পর আকর্ষিত হয়ে বিপরীত মেরুগুলোর কাছাকাছি এসে আরো বড় বৃহৎ আকৃতির সংযোজিত জলকণা সৃষ্টি করে, যা একটা সময় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নিচে নেমে এসে আয়তনে তুলনামূলক বৃদ্ধি পায় এবং সম্মিলিত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এটাই হচ্ছে সংঘর্ষ সম্মিলন তত্ত্ব। কথাটা বোঝা যাচ্ছে? রেসপন্স করো, এস অর নো। বোঝাতে পারলাম? মানে বোঝাতে পেরে জাস্ট শুনে রাখো, এটাতে কোশ্চেন আসবে না, শুধু তত্ত্বর নাম জানা দরকার। আমি জাস্ট ব্যাখ্যাটা করলাম, ভালো করে দেখবে। হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার।
এইবার 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 যেটা বলছে হিমকেলাস তত্ত্ব, এই হিমকেলাস তত্ত্বটা এটা কিন্তু একটু অন্যরকম। এটা একটু আমাদের শুনে রাখা প্রয়োজন, কারণ এটার ব্যাখ্যাটা একটু ডিফারেন্ট। হিম কথার অর্থ কি? তুষার বা বরফ। ভালো করে বুঝবে এই তত্ত্বে কি বলেছে, যে মেঘের মধ্যে জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে না। ভালো করে শুনবে। এমনকি -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাও বরফ কণা হিসাবে আত্মপ্রকাশ করে না, জলই থাকে। এটা শুনতে একটু অড লাগতে পারে যে ওপরে এটা কি করে সম্ভব, -40 বলতে তো একদম বরফ শক্ত হয়ে যাওয়া উচিত, সেখানে কেন এরকম ঘটছে? তো এটা একটা ডাউটের জায়গা। তো সেই মানে এনাদের তত্ত্ব অনুযায়ী, ফেন্ডারসনের তত্ত্ব অনুযায়ী, যে -40 ডিগ্রি উষ্ণতায় যদি বরফ কণা না জমে, এই অবস্থায় বায়ু দ্বারা মেঘ আরো মানে বায়ু দ্বারা মেঘের মধ্যে আরো বেশি পরিমাণে যদি জলকণা যুক্ত হয়, তখনই এই জলকণা, ভালো করে শুনবে, জলকণা বরফ কণায় পরিণত হয়। বরফ কণা যখন পরিণত হচ্ছে, তখন এটা বলা হচ্ছে এই তত্ত্ব অনুযায়ী যে মেঘের মধ্যে বরফ কণা হিসাবেই জল থাকে। যখন সেটা ওপর থেকে নিচে নামে, তখন ওজন ও আয়তন বাড়তে বাড়তে ধীরে ধীরে ওই বরফ কণা উষ্ণতা হারিয়ে জলকণায় পরিণত হয় এবং এবং বৃষ্টি আকারে নিচে নেমে আসে। এই তত্ত্বটা মানে জার্মানির বিজ্ঞানী ফেন্ডারসন দিয়েছিলেন। ইউরোপের ক্ষেত্রে দেখা গেছে যে কিউমুলোনিম্বাস মেঘ বা স্ট্র্যাটাস মেঘের ক্ষেত্রে এগুলো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে এরকম কখনো হতে পারে না যে মেঘের মধ্যে তুষারকণা হিসাবে আছে, সেটা স্থান পরিবর্তন মানে ওপর থেকে নিচে নামতে 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 সেই তুষার কণার থেকে জলে পরিণত হচ্ছে। এটা হয় না, এটা খুব একটা হওয়ার সম্ভাবনা নেই। তাই সর্বোচ্চ গ্রহণযোগ্য তত্ত্ব কোনটা? সংঘর্ষ সম্মিলন তত্ত্ব। মনে থাকবে, এই দুটো তত্ত্ব বললাম, এই দুটো তত্ত্ব কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট হয়েছে। চল, এরপরে আমরা হেডিং করব যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ। ওকে, তাহলে হেডিং করো, বৃষ্টিপাত বলে হেডিং করছি। তোমরা প্রত্যেকেই কম বেশি জানো বৃষ্টিপাত ক প্রকার, বলে ফেলো। বৃষ্টিপাত হচ্ছে তাড়াতাড়ি তিন প্রকার। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু প্রথমে নোট ডাউন করো। পরিচলন বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করে নি ক্লাস নিতে দিতে, প্রত্যেকেরই মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি রেডি তো? হ্যাঁ কি না? রেডি করো। এই রোববার যেন মানে আজকে বৃহস্পতিবার হয়ে গেলে এই রোববার যেন পরীক্ষা, মানে পরশু যেন প্রত্যেকের পরীক্ষা ভালো হয়। নেক্সট নোট ডাউন করো, শৈলতক্ষেপ বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, শৈলতক্ষেপ বৃষ্টিপাত, আর লাস্টেরটা কি? ঘূর্ণ বৃষ্টিপাত। ঘূর্ণ বৃষ্টিপাত। কেউ কি আছো এই ক্লাসে যারা এর ইংলিশ টার্মগুলো সম্বন্ধে আইডিয়া আছে? বলতে পারবে? আছে? দেখো, পরিচলন বৃষ্টিপাত মানে হচ্ছে কনভেকশনাল রেনফল। লিখে রাখো একটু, ডিটেলসে প্রত্যেকটা বলবো। কনভেকশনাল রেনফল। ওকে। শৈলতক্ষেপ বৃষ্টিপাত ইংলিশ কি জানো? ওরোগ্রাফিক রেনফল। ওরোগ্রাফিক রেনফল। আর ঘূর্ণ বৃষ্টিপাতের ইংলিশ তোমাদের বলা উচিত। ঘূর্ণ বৃষ্টিপাতের ইংলিশ হচ্ছে সাইক্লোনিক রেনফল। সাইক্লোনিক রেনফল। সেকেন্ডটা কি বললেন? শৈলতক্ষেপ। ওরোগ্রাফিক, OROGRAPHIC। ফার্স্টেরটা পরিচলন বৃষ্টিপাতের কনভেকশনাল। কনভেকশনাল হাতের লেখাটা একদম সেই ডাক্তারদের মতো জঘন্য টাইপের হয়ে গেছে। সকল ডাক্তারকে ইন্ডিকেট করছি না। কনভেকশনাল। ওকে, চল হচ্ছে। নেক্সট আমরা তাহলে কি আলোচনা করব? প্রতিটা এই যে পরিচলন, শৈলতক্ষেপ, ঘূর্ণ, এগুলোকে একটু ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো প্রত্যেকে হেডিং করো পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত। দেখো,
এই পরিচলন বৃষ্টিপাত কাকে বলে? ভালো করে শুনবে। এটা একটা ইজি টাইপের, খুব একটা কঠিন কিছু নয়। বলেছে যে ভূপৃষ্ঠের অধিক উষ্ণতায় পরিচালন পদ্ধতিতে যখন জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঊর্ধ্বে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকেই পরিচালন বৃষ্টিপাত বলে। ওকে, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কিন্তু। দেখো কি হয়, এটা একদম সিম্পল প্রসেস। সিম্পল প্রসেস মানে কি, ধরো এটা একটা তোমার, দেখো জাস্ট একটু আঁকার চেষ্টা করি। এটা তোমার হচ্ছে কোনো জলাশয়, এটা হচ্ছে কোনো জলাশয়, এটা জলাশয়ের ধারে কোনো একটা কোনো সবুজ ল্যান্ড। ওকে, এই সবুজ ল্যান্ডের মধ্যেও কি আছে, গাছপালা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, বা কোনো জলাশয় থাকতে পারে, নাও পারে, একটা সবুজ ল্যান্ড, তারপরে কোনো সমুদ্র বা কোনো জলাশয়। তাহলে কন্টিনিউ কোনো সবুজ অঞ্চল থেকে কি সম্পন্ন হয়, কি হয়, এদের এখান থেকে কন্টিনিউ ওপর দিকে কি হয়, যখন উষ্ণতার সময় বলা উচিত জলীয় বাষ্প ওপর দিকে উঠছে, জলীয় বাষ্প উপর দিকে উঠছে এবং সমুদ্র থেকে কি যাচ্ছে টুয়ার্ডস মানে স্থলের দিকে কি যায়, উষ্ণ ও আর্দ্র বায়ু। হ্যাঁ কি না, উষ্ণ ও আর্দ্র বায়ু, এটা আমরা তো প্রত্যেকেই জানি। এই উষ্ণ ও আর্দ্র বায়ু কি বাষ্পীভবনের জন্য অনেকাংশে দায়ী। এই যে কন্টিনিউ ওপরে যাচ্ছে, ওপরে যাওয়ার ফলে কি হয়, ওপরে যাওয়ার পরে একটা টাইমে ঘনীভূত হয়, এবং ঘনীভূত হয়ে কি হয়, ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়। এইবার এই যে মেঘগুলো সৃষ্টি হচ্ছে, এই মেঘগুলো কি বলতে পারি, এগুলো কি প্রকৃতির মেঘ বলা যাবে? এইগুলো হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ। লিখে রাখতে পারো, কিউমুলোনিম্বাস মেঘ। এই কিউমুলোনিম্বাস মেঘ থেকে যে বৃষ্টিপাত সংগঠিত হচ্ছে সেইগুলোই কি বলি, সেইগুলোকেই বলা হয় পরিচলন বৃষ্টিপাত। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ক্লিয়ার হয়েছে না হয়নি ঠিক করে দেখো। এখানে মেঘ সৃষ্টি হচ্ছে, এই মেঘটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ, এই মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে, সেটাকে পরিচলন বৃষ্টিপাত বলে। বুঝতে পারলে? এবার পয়েন্ট যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই বৃষ্টিপাত কখন হয়? প্রথম কোশ্চেন বলা যাবে, লিখে রাখো, সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে, দুপুরের পর বা বিকেলের দিকে, বিকেলের দিকে এই বৃষ্টিপাত ঘটে, এই বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতকে কি বলা হয়, এই বৃষ্টিপাতকে কি বলা হয়? এই কারণে এটাকে বলা হয়, ভালো কোশ্চেন, যে হ্যাঁ ভেরি গুড, 4 o'clock রেন। কোশ্চেন দেয় কিন্তু 4 o'clock রেন কাকে বলে, হয়েছে হ্যাঁ কি না? এই বৃষ্টিতে প্রচন্ড বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকে, বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকে বা হয়, বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকে বা বজ্র বিদ্যুৎ হয়। হয়েছে, এই বৃষ্টিপাত খুব অল্প জায়গায় সম্পন্ন হয়, অল্প স্থান জুড়ে সম্পন্ন হয়, অর্থাৎ অনেক জায়গায় একসঙ্গে এই বৃষ্টিপাত হয় না। হয়েছে হ্যাঁ কি না? ভালো করে শোনো, এই বৃষ্টিপাতে একটা স্পেশাল পয়েন্ট আছে, সবচেয়ে কম পরিমাণ মেঘ থেকে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি। নোট ডাউন করো, সবচেয়ে কম পরিমাণ মেঘ থেকে, কম পরিমাণ মেঘ থেকে থেকে বেশি পরিমাণ বৃষ্টি, বেশি পরিমাণ বৃষ্টি। ওকে, সবচেয়ে কম পরিমাণ মেঘ থেকে সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হয়, এই এই তোমার হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের দ্বারাই সম্পন্ন হয়। হচ্ছে হ্যাঁ কি না? ভালো করে শোনো, নেক্সট যেটা ইম্পর্টেন্ট, এই বৃষ্টির এক্সাম্পল, এই বৃষ্টি কখন কোথায় হয় বলা যাবে, মানে কোন সময় হয় বা কোন জায়গায় হয়? স্যার নিরক্ষরেখায় দুপাশে হয়। সুন্দর, ভেরি গুড, সুন্দর পয়েন্ট, নোট ডাউন করো, যে নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে কোন সময় হয়? সারা বছর, এর জন্য কোনো কোনো স্পেশাল টাইম নেই, সারা বছর। কোন টাইম? দুপুরের পর, সারা বছর যখন ইচ্ছা হতে পারে, বিকালবেলা। হচ্ছে হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করো, যে ক্রান্তীয় মৌসুমী অঞ্চল,
ক্রান্তীয় মৌসুমী অঞ্চল, এখানে কোন সময় এই বৃষ্টিপাত হয় বলা যাবে? লিখে নাও গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে অর্থাৎ মৌসুমী বায়ু ঢোকার ঠিক আগে, যেটা কালবৈশাখী বলি, হ্যাঁ কি না? যদি এটা নাতিশীতোষ্ণ অঞ্চলে বলি তখন কোথায় কখন হবে এটা? যদি এটা নাতিশীতোষ্ণ অঞ্চলের ক্ষেত্রে বলি তখন তাহলে কোথায় হবে? লিখে নাও, নাতিশীতোষ্ণ অঞ্চল বা নাতিশীতোষ্ণ মণ্ডলে এই বৃষ্টি হয় বসন্তের শেষ বা শীতের শুরু, অর্থাৎ মার্চের দিকে। লিখে রাখো মার্চের দিকে, মার্চ মাসে এই বৃষ্টিপাত ঘটে। তাহলে বলো পরিচালন বৃষ্টিপাতের যে যে পয়েন্ট আমার লেখানো হয়েছে লিখে নিয়েছো? রেসপন্স করো, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? হ্যাঁ চলো নেক্সট হেডিং করো, খুব ইম্পর্টেন্ট, শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত, ওকে? শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই শৈলক্ষেপ বৃষ্টিপাত বা অরোগ্রাফিক রেন বলতে কি বুঝি এটা কিন্তু আমাদের জানা উচিত। আমরা একটু আইডিয়া, এগুলোর প্রত্যেকটাই কম বেশি ক্লাস 8, 9, 10-এ কিন্তু রয়েছে, ভালো করে বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিন্তু বেসিক না জানলে এখন কোশ্চেনগুলো পারা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। শৈল কথার অর্থ জানি আমরা, কি বলো শৈল কথার অর্থ? শৈল কথার অর্থ কি? পর্বত। পাহাড়। পাহাড়, পাহাড় বা পর্বত। উৎক্ষেপ বলতে যে ওপরের দিকে ওঠা। এই শৈলক্ষেপ বৃষ্টিপাতের ব্যাপারটা একটু চিত্র সহ বর্ণনা করা যাক। দেখো, এটা পাহাড়ের ঢাল। এবার পাহাড় তখনই থাকবে যখন পাহাড়ের ব্যাপারটা তখনই আসবে। আচ্ছা, পাহাড়টাকে একটু করি, সমতলের দিকেও দেখানো প্রয়োজন, নাহলে হঠাৎ পাহাড়, এটা তো ঠিক লেখায় না। হ্যাঁ, দেখো এইটা হচ্ছে তোমার সমুদ্রতল, এটা তোমার সমুদ্রতল। সমুদ্রে থাকা প্রয়োজন কেন? যে কোনো বায়ু বা যে কোনো সবই কিন্তু সবই সমুদ্র মহাসাগর ওপর ডিপেন্ডেন্ট, এটা সমুদ্র। দেখো, এটা বুঝে নাও, কম বেশি অনেকেই জানো। তাহলে এখানে কি হয়, একটা ঊর্ধ্বমুখী বায়ু থাকে সমুদ্র থেকে। এই সমুদ্র থেকে ঊর্ধ্বমুখী যে বায়ু, এর বৈশিষ্ট্য কি কে বলবে? একটু জানা উচিত। এই ঊর্ধ্বমুখী বায়ুটার বৈশিষ্ট্য কি? লেখাবো আমি, অসুবিধা নেই, বলো তাও কেউ একজন সাহস করে বলো, এর বৈশিষ্ট্য কি, এর মধ্যে কি থাকে? ভেরি গুড, আর্দ্র বায়ু, সুন্দর, আর্দ্র বায়ু, আর্দ্র বায়ু। তাহলে এই বায়ুটা কি হচ্ছে, এই বায়ুটা সমুদ্রে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঠছে, হ্যাঁ কিনা? ওপরের দিকে উঠে মেঘ সৃষ্টি করছে, এই মেঘটা কি মেঘ কে বলবে? এই টাইপের মেঘটা কি মেঘ বলা উচিত? শৈলক্ষেপ বৃষ্টিপাতে যে মেঘটা হয়, এই মেঘটা কি মেঘ বলো? এটা যেমন আমি কিউমুলোনিম্বাস মেঘ আমি বললাম, শৈলক্ষেপ বৃষ্টিপাতে যে মেঘটা সৃষ্টি হয়, এই মেঘটা কি মেঘ বলো বলো বলো, কেউ একজন, এটা বলতেই হবে। অনেকেই তোমরা রয়েছো যারা ভূগোলের সম্বন্ধে ভালোই নলেজ আছে, আমাকে পার্সোনালি ফোন করো যখন, আমি জানি বা বুঝতে পারি। বলো কেউ একজন যে এই মেঘটা কি টাইপের, মানে কি টাইপের মেঘ যেখানে শৈলক্ষেপ বৃষ্টিপাতের সময়? শাহরুখের বলা উচিত, রাহুলের বলা উচিত, অনিন্দের বলা উচিত, বলো বলো, কেউ কোনো আইডিয়া? তোমরা মেঘের রয়েছে তো, কেউ আমাকে মেঘের ক্লাসটা কি আগে নেওয়া উচিত ছিল, নাকি তোমরা যেটা বলবে শৈলক্ষেপ বৃষ্টিপাতে যে মেঘটা তৈরি হচ্ছে, এই মেঘটার নাম কি, মেঘটার কি প্রকৃতির মেঘ, এর মেঘটা কি প্রকৃতির মেঘ? মেঘ তো যখন হবে, মেঘের তো একটা নাম তো আছেই, কিন্তু এই শৈলক্ষেপ বৃষ্টিপাতে মেঘটির নাম কি বলা উচিত? দেখো, এই মেঘ এতক্ষণ মানে আমি জিজ্ঞেস করলাম তোমাদের, মানে এটাকে বোঝা উচিত ছিল যে এই যে শৈলক্ষেপে যে মেঘটা না, এই মেঘটাও কিন্তু কিউমুলোনিম্বাস মেঘ। কারণ আমি মেঘের যখন বৈশিষ্ট্য বুঝতে পারবে যে ভূপৃষ্ঠের কাছাকাছি যে মেঘ সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটায়, সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘ। এটাও কিন্তু কিউমুলোনিম্বাস মেঘ বলা উচিত ছিল। আশা করবো তোমার থেকে এগুলো বলতে পারবে বলে। দেখো,
তাহলে একটা মেঘ সৃষ্টি হচ্ছে। সেই মেঘ সৃষ্টি দ্বারা বৃষ্টিপাতটা কোথায় ঘটছে? বৃষ্টিপাতটা ঘটছে একটা দিকে। বৃষ্টিপাতটা ঘটছে একটা দিকে। যদি আমি এই পাহাড়ের দুটো ঢাল আমি দেখি, পাহাড়ের দুটো ঢালে কিন্তু এই একটা ঢালে বৃষ্টিপাত হচ্ছে। যে ঊর্ধ্বমুখী বায়ুটা ছিল সে বৃষ্টিপাত ঘটিয়ে চলে গেল। এই দিকেও কি বায়ু প্রবাহ হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। এটা কি নিম্নগামী বা নিম্নমুখী বায়ু? এই বায়ুটার প্রকৃতি কিরকম কি মনে হয়? এইটা কিন্তু শুষ্ক বায়ু। শুষ্ক বায়ু। এই শুষ্ক বায়ু হওয়ার কারণে ভালো করে শোনো, যে দুটো ঢাল, এই ঢালটায় কি বলা হয়? প্রতিবাদ ঢাল। এই ঢালটা কি? অনুবাদ। অনুবাদ। অনুবাদ ঢাল। এই যে দুটো ঢালের মধ্যে একটা ঢালে বৃষ্টিপাত হচ্ছে, আর একটা ঢালে বৃষ্টিপাত হয় না। যে ঢালে বৃষ্টিপাত হয় না সেটাই কি বলে? বৃষ্টিচ্ছায় অঞ্চল। হ্যাঁ কি না? মোটামুটি শৈলক্ষেপ মেঘ সম্বন্ধে, শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্বন্ধে আইডিয়া পাওয়া গেছে। তাহলে পদ্ধতি কি? সমুদ্র থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বায়ু প্রবাহপথে কোনো পাহাড় যদি বাঁধা থাকে, সেই পাহাড়ে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঠে যায় এবং সেখানে মেঘ ফর্ম করে, এবং মেঘ ফর্ম করে সেখান থেকে প্রচুর বৃষ্টিপাত ঘটে প্রতিবাদ ঢালে। কিন্তু যখন বিপরীত ঢালে যায় তখন আর জলীয়বাষ্প থাকে না, সে উষ্ণ হওয়ার কারণে নিচের দিকে নেমে যায়। সেই অনুবাদ ঢালে কোনো রকম বৃষ্টিপাত হয় না বলে ওটাকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। হ্যাঁ কি না? এবার আমাদের জানা উচিত যে কোথায় কোথায় এরকম বৃষ্টিপাত হয়। দুটো জায়গার নাম করব। কি কি তোমরা নিজেরাই বলো। একটা জায়গা কোথায়? সব থেকে ভালো হচ্ছে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত আদর্শ একটা এক্সাম্পল। পশ্চিমঘাট পর্বতে দুটো ঢাল আছে। কি কি ঢাল? একটা ঢাল হচ্ছে পশ্চিম ঢাল, পশ্চিম ঢাল, আর একটা হচ্ছে পূর্ব ঢাল। তাহলে পশ্চিম ঢালে কি আছে বলো? পশ্চিম ঢালে কি? পশ্চিম ঢালে হচ্ছে বাঁধা পেয়ে বৃষ্টিপাত হয়। তাহলে এইখানে টিক মারছি, পশ্চিম ঢালে বৃষ্টিপাত হয়, পূর্ব ঢালে হয় না। তাহলে পূর্ব ঢালটা কি? অনুবাদ ঢাল, বৃষ্টিচ্ছায় অঞ্চল। অনুবাদ ঢাল। বৃষ্টিচ্ছায় অঞ্চল। হ্যাঁ কি না? এবার এই পশ্চিমঘাট পর্বতের পরে আরেকটা জায়গাও আমাদের জানা উচিত। সেটা কোথায় বলতো? সেটা হচ্ছে মেঘালয়ের গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। ওকে, দেখো এইখানেও কি হয়? এখানেও দেখা যাচ্ছে যে মৌসুমী বায়ুর দুটো শাখা হয়। তো মৌসুমী বায়ু দুটো শাখায় ভেঙে যায়। একটা হচ্ছে আরব সাগরীয় শাখা, যেটা ধাক্কা দেয় কোথায়? যেটা ধাক্কা দিচ্ছে পশ্চিমঘাট পর্বত। আমি লিখে রাখো, আরব সাগরীয় শাখা। আরব সাগরীয় শাখা যেটা ধাক্কা দিচ্ছে পশ্চিমঘাটে। আর একটা বঙ্গোপসাগরীয় শাখা, সেই শাখা হচ্ছে ধাক্কা দিচ্ছে কোথায়? সেই শাখা ধাক্কা দিচ্ছে গাঢ় খাসি জয়ন্তিয়াতে। হ্যাঁ কি না? এখানেও কিন্তু দুটো বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়। তাহলে এখানেও আর পশ্চিম ঢাল পূর্ব ঢাল বললাম না। একটা চেরাপুঞ্জি যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, আর একটা শিলং যেখানে বৃষ্টিচ্ছায় অঞ্চল, বৃষ্টি হয় না বললেই চলে। হ্যাঁ কি না? বোঝা গেছে? এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর চেরাপুঞ্জিতে এতটাই বৃষ্টিপাত হয় যেটা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। ক্লিয়ার হয়েছে? শৈলক্ষেপ বৃষ্টিপাতের পর টপিক ক্লিয়ার? ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। হচ্ছে? চলো লাস্ট টপিক হেডিং করো, এটাকে ছকের মাধ্যমে করিয়ে শেষ করব। ঘূর্ণ বৃষ্টি। ঘূর্ণ বৃষ্টি। এই ঘূর্ণ বৃষ্টি বা যেটাকে আমরা সাইক্লোনিক রেন বলি, এই ঘূর্ণ বৃষ্টি আবার কটা ভাগে ভাগ করা যায়? ঘূর্ণ বৃষ্টিকে ভাগ করা যায় দুটো ভাগে। একটু ছকের মাধ্যমে করে দাও, অতটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। একটা লিখে নাও যে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি। ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি। আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। ক্রান্তীয় বলতে কোনটা? ক্রান্তীয় অঞ্চলে, ভালো করে শুনবে, একটু জায়গাটা একটু বলে দেওয়া দরকার, যে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, ওকে, উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এই ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, যেখানে নিম্নচাপ কেন্দ্রের দিকে, নিম্নচাপ সৃষ্টি হলে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রচুর
জোরে বা প্রবল বেগে উষ্ণবায়ু কুণ্ডলীকৃত অবস্থায় ছুটে এসে ওপরের দিকে উঠে যায় এবং সেখানে বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টিপাত হয়, তাকে ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত বলা হয়। হ্যাঁ কিনা? মানে আমাদের এই অঞ্চলে দেখা যাচ্ছে যে প্রতি বছর একটা মে মাসের দিকে আর নভেম্বর মাসের দিকে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাত হয়, তাকে বলা হয় ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত। হচ্ছে নাতিশীতোষ্ণ কি হয়? নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায় যে কোনো নিম্নচাপ সৃষ্টি হলে মেরু অঞ্চল থেকে শীতল ও শুষ্ক বায়ু এবং ক্রান্তীয় অঞ্চল থেকে আর্দ্র বায়ু পরস্পর মুখোমুখি ছুটে আসছে। এই পরস্পর মুখোমুখি ছুটে আসার দরুন একটা আলোড়ন সৃষ্টি হয় এবং ওই যে পরস্পর যে আসছে যে একটা সংযোগকারী সীমান্ত, এই সংযোগকারী সীমান্ত বরাবর, ভালো করে শুনবে, বরাবর শীতল ও মানে উষ্ণ বায়ুটার জলীয় বাষ্পটা শীতল হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, যাকে বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। হ্যাঁ কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, ইম্পর্টেন্ট ব্যাপার। এটা ছবি সহ ব্যাখ্যা করি। ওপর দিক থেকে আসছে কে? ওপর দিক থেকে আসছে আর নিচের দিক থেকে আসছে, দিয়ে এদের মধ্যে একটা সীমানা বরাবর উপর দিক থেকে কে আসে? ওপর দিক থেকে আসে মেরু অঞ্চল, আর নিচের দিকে হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। হ্যাঁ কিনা? নিরক্ষীয় অঞ্চল। দেখো, মেরু অঞ্চলে সবসময় একটা শীতল ভাব বিরাজ করে, তাহলে মেরু অঞ্চল থেকে যে বায়ু আসবে সেই মেরু অঞ্চলের বায়ুর প্রকৃতি কিরকম? এক্ষুনি বললাম, বলা উচিত, বলা শীতল উচিত। বায়ু। শীতল অ্যাজ ওয়েল অ্যাজ শীতল শুধু নয়, শুষ্ক বায়ু। আর নিরক্ষীয় থেকে কি হবে? উষ্ণ ও আর্দ্র। আর্দ্র বায়ু। এবার এই দুটো একটা সংযোগস্থলে কি করবে? যে সংযোগস্থলটাকে বলা হয় সীমান্ত, উষ্ণ ও শীতল বায়ু সংযোগ রেখা সীমান্ত। এই সীমান্তকে কিন্তু বর্ডার নয়, সীমান্তকে ইংলিশে বলা হয় ফ্রন্ট, মনে মনে থাকে যেন। এরা পরস্পর মুখোমুখি ধাক্কাকে একটা আলোড়নের সৃষ্টি হয়। এই সীমান্ত বরাবর উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে উঠে যায় এবং ভারী শীতল বায়ু ধীরে ধীরে উপরে ওঠে, কিন্তু উঠে একটা যে মেঘের সৃষ্টি হয়, যার প্রভাবে ওই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। ওই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, যাকে বলা হয় নিরক্ষীয় ঘূর্ণ বৃষ্টি। বোঝা গেছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? এবার এটা হ্যাঁ স্যার। এটা কোন সময় ঘটে? এটা কোন সময় ঘটে? এটা মেনলি ঘটে শীতকালে, মনে থাকে যেন। এটা এর কোশ্চেন, একটা এসএসসি সিজিএল এর কোশ্চেন, যে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি, যেটাকে ইংলিশে বলা হয় টেম্পারেট সাইক্লোনিক রেনফল, কোন টাইমে হয়? ঠিক আছে, এটাকে শীতল মানে শীতকালে হয়। এই বৃষ্টিটাকে সীমান্ত বৃষ্টি নামেও কিন্তু পরিচিত। এই বৃষ্টিটা সীমান্ত বৃষ্টি বা ফ্রন্ট রেনফল নামেও কিন্তু পরিচিত। যেহেতু একটা সীমানা বরাবর এই বৃষ্টি সম্পন্ন হচ্ছে, তাই এটাকে বলা হয় সীমান্ত বৃষ্টি। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো, এরপরে আমি আরেকটা ক্লাস নেব, যেখানে বিভিন্ন আর্দ্রতা পরিমাপক যন্ত্র, বিশেষ কিছু এর নামে বিশেষ কিছু বৃষ্টিপাত, বিশেষ কিছু টপিক নিয়ে আলোচনা করব। এই যে বিভিন্ন মেঘ নিয়ে আলোচনা করব, অল্টো স্ট্যাটাস, সিলো স্ট্যাটাস, কিউনোনিম্বাস, নিম্বো স্ট্যাটাস। এই মেঘের বিভিন্ন মানে কি বলবো, মেঘের বিভিন্ন স্তর, এইগুলো ডিসকাশন বাকি আছে, এইগুলো নিয়ে পরপর আলোচনা করব। ঠিক আছে? চলো, আজকে তাহলে এতটাই থাকলো। তোমাদের এটাতে এখনো সময় আছে। ফিজিক্স কেমিস্ট্রিটা খুব ভালো করে শেষ করো, যতটাই হয় তার উপর ভিত্তি করে পরীক্ষা দাও, যেন পরীক্ষা ভালো হয়। ওকে, চলো আজকে তাহলে এতটাই।